আন্দোলনে যুগপৎ শরিকদের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী। পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে রদ্রি ইয়ামালরা অংশ নেবেন বিজয় শোভাযাত্রায়। শিরোপা হারানো মেসিদেরও সংবর্ধনা দেওয়ার ঘোষণা। জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফরকে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার হবে সেনা আইনেই। তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি। গুমকাণ্ডের হতাখ্যাত জিয়াউলের বাড়িতে দুদকের অভিযান। ঢলের পানিতে প্লাবিত নেত্রকোনার নিম্নাঞ্চল। শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়িতেও ভোগান্তি। তিস্তার পানিতে তলিয়ে আছে রংপুরের নিচু এলাকা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ঘিরে অগ্নিগর্ভ দিল্লি। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ। সরকারের সাথে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রমন সরকার। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই দলীয় সিদ্ধান্ত নেবে বিএনপি। তিনি দাবি করেন, ধ্বংসস্তূপ থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর 1.5 শতাধিক নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে একটা 2/3 মেজরিটি নিয়ে এসেছেন, সেই জন্য তিনি তাদেরকে এই রাজনৈতিক দলগুলো তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি তাদের যে অবদান সেটা দেশ চিরকাল মনে রাখবে সে কথাও তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিশ্ব জয় করে হাতে সোনালী ট্রফি নিয়ে মাতৃভূমিতে পৌঁছেছে স্পেন। শিরোপা পুনরুদ্ধার করে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 মাদ্রিদে অবতরণ করে বিশেষ চার্টার্ড ফ্লাইটটি। বিশ্বজয়ী ফুটবলাররা দেশটির রাজার সাথে সাক্ষাৎ শেষে দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথেও। পরে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবে চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস। অপেক্ষাটা 16 বছরের। স্পেনের মাটিতে বিশ্বকাপের সোনালী ট্রফি। 2010-এ নেদারল্যান্ডসের সাথে শেষ সময়ের গোলে স্পেনিয়ার্ডদের বিশ্বকাপ জেতার স্মৃতি এবার ফিরেছিল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। সেই রূপকথার গল্প লিখে দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ জয়ী স্পেন জাতীয় ফুটবল দলকে বহনকারী চার্টার্ড বিমানটি স্থানীয় সময়ে বিকালেই পৌঁছায় মাদ্রিদ বিমানবন্দরে। ইয়ামালদের বরণ করে নিতে রাজধানী মাদ্রিদের রাস্তায় প্রায় 10 লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে বিশ্বজয়ী খেলোয়াড়রা রাজা ষষ্ঠ ফিলিপের সাথে দেখা করতে যাবেন রয়্যাল প্যালেসে। এরপর যাবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবন মনক্লয়া প্রাসাদে। এরপর কাছাকাছি এলাকা থেকে যাত্রা শুরু করে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কোয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবে চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস। স্থানীয় সময় বিকাল 4:30 নাগাদ হওয়ার কথা প্যারেড। এরপর সিবেলেস স্কোয়ারে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজয় শোভাযাত্রার পুরো পথে প্রায় 10 লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট 2050 জন পুলিশ সদস্য এবং 400 জন সিভিল গার্ড সদস্য। ফাইনালে জয়ের পর থেকেই মাদ্রিদে শুরু হয়েছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন বার ও 3টি নির্ধারিত ফ্যান জোনে খেলা উপভোগ করা হাজারো সমর্থক বিজয়ের পর রাস্তায় নেমে আনন্দে উল্লাসে মাতেন। এর আগে 2010-এ প্রথমবার বিশ্বজয়ের পরও রাজধানী মাদ্রিদে লাখো সমর্থক স্পেন দলকে বিরচিত সংবর্ধনা জানিয়েছিলেন। এবারও সেই ঐতিহাসিক উদযাপনের পুনরাবৃত্তির অপেক্ষায় স্পেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা ফুটবল দলের লড়াইয়ে মুগ্ধ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। সেই সাথে খেলোয়াড়দের জানিয়েছেন অভিনন্দন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে তার দল, আর্জেন্টিনা সব সময় মাথা উঁচু করেই থাকবে। পাশাপাশি জাতীয় দল দেশে ফিরলে তাদের সংবর্ধনা উপলক্ষে একদিনের জাতীয় ছুটি ঘোষণার কথাও জানান তিনি। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে সব ফুটবলার একসাথে দেশে ফিরছেন না। কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে থেকেই অন্য গন্তব্যে চলে যাবেন। বিশেষ করে লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল যাবেন ছুটি কাটাতে। শেষ হলো বিশ্বকাপ লড়াইয়ের আরও একটি জমজমাট আসর। দেশের ফুটবল প্রেমীরাও কাটিয়েছেন আবেগ, উন্মাদনা আর তর্ক বিতর্কে ভরা অসংখ্য রাত। কারো প্রিয় দল শিরোপা জিতে উৎসব করেছে, কারো স্বপ্ন থেমেছে ফাইনালেই। তবে ফল যাই হোক, 4 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ আবারও উপহার দিয়েছে স্মরণীয় সব মুহূর্ত। এখন শুরু নতুন অপেক্ষা পরবর্তী বিশ্বকাপে। বিস্তারিত মশির অনিকের প্রতিবেদনে। শিরোপা জয়ে স্পেনের উচ্ছ্বাস আর ফাইনাল হারে আর্জেন্টিনার আক্ষেপ। লড়াইয়ের ইতি টানতেই যেন দুই বিপরীত অনুভূতির বাস্তবতা। কারো হাতে সোনালি ট্রফি, আবার কারো চোখে পরাজয়ের বেদনা। স্পেনের সমর্থকরা যেমন প্রিয় দলের জয়ের আনন্দ উদযাপন করছে, সেখানে কেউ আবার আর্জেন্টিনার হারেই খুঁজে নিচ্ছেন এক রাশ তৃপ্তি। আমি রুমে চিৎকার করে রুমটা উল্টাই ফেলছি এক কথায়। আমরা গতকাল ওদের মেসেজ দিয়ে আরো ট্রোল করতে পেরেছি, তো এটা ভালো লেগেছে। নেইমার যদি আবার খেলে তাহলে একটা আশা করা যায় যে ইনশাআল্লাহ 2030-এ হবে। হার দিয়ে শেষ হলেও আর্জেন্টিনার মহাকাব্য শেষ হওয়ার নয়। গত 16 বছরে 3 বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে লাতিন দলটি। বিশ্ব ফুটবলে গৌরবময় অধ্যায় তাদেরই, যার প্রাণভোমরা 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসি। তাই এবারের পরাজয়ও হয়তো নতুন করে এগিয়ে যাবার স্বপ্ন দেখাবে আর্জেন্টাইন সমর্থকদের। একদম অনেক কান্না হয়েছিল যখন 1 গোল দিছে। মেসির গোল জীবনেও শেষ হয় না, কিন্তু আজ কেন জানি হয়েছে। জিতি নাই তাকেও আর দেখবো না, সে লাস্ট ওয়ার্ল্ড কাপটা পাইলো না। এখনো এই দল সাপোর্ট করব, ইনশাল্লাহ 4 বছর পরও আমরাই ওয়ার্ল্ড কাপ জিতবো, ওইটা দেখা যাবে, আল্লাহ ভরসা সব। 48 দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 16টি স্টেডিয়ামে 1 মাসেরও বেশি সময় ধরে চলে 104টি ম্যাচের লড়াই। এই দীর্ঘযাত্রায় ফুটবল বিশ্ব দেখেছে বহু চমক, মাঠে ও মাঠের বাইরের বিতর্ক, শেষ মুহূর্তের নাটকীয়তা আর অজস্র স্মরণীয় মুহূর্ত। ছোট ছোট যে দেশগুলো যাদের কাছ থেকে আমাদের তেমন এক্সপেকটেশন ছিল না, এসব দেশের পারফরমেন্স থেকেই আমরা বেশি ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করতে পারছি। যেমন আমি যদি কেপ ভার্দের কথা বলি, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট। কেপ ভার্দে ছিল একটা ইমার্জিং টিম, যারা মোটামুটি প্রত্যেকটা বিগ টিম যারা এবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ওদের সাথে ম্যাচটা ড্র করেছে। লাতিন হয়ে আবারও ইউরোপে ফিরল বিশ্বকাপ ট্রফি। এক্সামিশন অধরাই থাকায় নতুন স্বপ্ন বুনতে হচ্ছে ব্রাজিল সমর্থকদের। আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অবিস্মরণীয় যাত্রা যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি মেসির হাতে টানা দ্বিতীয় বিশ্বকাপ না ওঠার আক্ষেপও হয়তো অনেক দিন বয়ে বেড়াবেন আলবিসেলেস্তারা। আমি এখনো কান্নাকাটি করি নাই ভাই, আমি 14তেও কান্নাকাটি করছি, 18তেও করছি, আমি 22-এ পাওয়ার পরও করছি, পাবলিকলি আমি কান্নাকাটি করছি। বাট এখনো এই বিশ্বকাপে আমার 26-এ
কালকে রাতের পর থেকে এখনো কান্না করিনি। আমার আসবে, আমার বাদ ভাঙবে কখনোই জানি না, বাট আসি ভাই ভালো। নরওয়েজিয়ান উদযাপন কিংবা জাপানি সমর্থকদের পরিচ্ছন্ন মানসিকতা সব মিলিয়ে বিশ্বকাপ আবারও প্রমাণ করেছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের হৃদয়ের ভাষারই প্রতিফলন। কেপ ভার্দে, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা স্পেন, 48 দেশের মহারণে শেষ হলো এবারের বিশ্বকাপ। আর সেই সাথে শেষ হলো অনেক রথী মহারথীদের এই যাত্রা। আবারও 4 বছরের অপেক্ষা, আর সেই সঙ্গে অপেক্ষা থাকবো আমিও। ভামোস আর্জেন্টিনা। মশির অনিক, যমুনা নিউজ, ঢাকা। সামরিক আদালতেই বিচার হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। দুপুরে পিলখানায় বিজেপি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় কথা বলেন চলমান ভারত মিয়ানমার সীমান্ত উত্তেজনা, বিজিবির আধুনিকায়ন প্রসঙ্গেও। বলেন, মিয়ানমার সীমান্তে কাঁটা তারের নীতিগত সিদ্ধান্ত হলেও ভারত সীমান্ত নিয়ে এমন কোনো চিন্তা আপাতত সরকারের নেই। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির অভ্যন্তরীণ সংঘাতে অস্থির বাংলাদেশ সীমান্ত। একদিকে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর নানামুখী তৎপরতা, অন্যদিকে সীমান্তে পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণে হতাহত হওয়া এখন নিত্যদিনের ঘটনা। সেই সঙ্গে যোগ হয়েছে প্রতিবেশী পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠনের পর থেকে পুশিন অস্থিরতা। এত সব সংকটে সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাদের, সেই বিজিবি সদর দপ্তর প্রথমবারের মতো পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারত মিয়ানমার দুই দেশের সীমান্ত সংকট পুরোটাই আলাদা, তাই সমাধানের উপায়ও ভিন্ন। মাদক চোরা চালান, তারপরে অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পোষণ করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। কথা বলেন সাবেক মেজর মোজাফফর হোসেন গ্রেফতার প্রসঙ্গেও। জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম এই আসামির বিচার হবে সামরিক আইনে। তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে। বিজিবিকে আধুনিকায়নে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা, জনবল বৃদ্ধি সহ সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বিজিবিকে আরও শক্তিশালী করবে এবং ইনেট টু সিভিল পাওয়ারের যে কার্যক্রমটা বিজিবির করে থাকে, সেই কার্যক্রমটাকে আমরা আরও বৃদ্ধি করার জন্য এবং শক্তিশালী করার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি। নির্ধারিত দায়িত্বের পাশাপাশি ইনেট টু সিভিল পাওয়ারে বিভিন্ন দুর্যোগে বিজিবির ভূমিকা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। মাইন্ড খুঁজে বের করার জন্য, মাইন্ড ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি, বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে দিল্লিকে সম্প্রতি আলাদা চিঠি পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশের আশা এই ইস্যুতে দ্রুত ও ইতিবাচক সাড়া দেবে ভারত। এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, দণ্ডিত সব পলাতক আসামিকে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত রাখবে সরকার। 24-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে পরে মিলিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে 3 দফায় চিঠি পাঠায় ঢাকা।
এবার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাথে পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও। এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা চিন্তা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে বলে আশা সরকারের। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। সকালে বিমস্টেক নিয়ে আয়োজিত সেমিনার শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল নন, ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সকল আসামিকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া যে যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। এখন দিল্লি সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় সরকার। দণ্ডিতদের ফেরাতে যা করা দরকার সবই করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ির ৮তলা বাড়িতে চলছে দুদকের অভিযান। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৭ জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার নিয়োগ দেন আদালত। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দুদক ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদের পাহাড় গড়া সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনীর চাকরিচ্যুত এই কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইনভেন্টরি যে লিস্ট আছে আপনারা জানেন, এই ইনভেন্টরি লিস্টটা তারা করছেন। এখানে এইটা অব্যাহত আছে। এই ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছেন নারায়ণগঞ্জ জেলা, যে অতিথি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগে বলেছি, তাকে বুঝিয়ে দেবেন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে প্লাবিত হয়েছে নেত্রকোনা ও শেরপুরের নিচু এলাকা। তিস্তার পানিতে আবারও তলিয়েছে রংপুরের ৩ উপজেলার নিম্নাঞ্চল। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া যেসব এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে সেখানকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে শেরপুরের চিল্লাখালী নদী। পানির তোড়ে ভেঙে তলিয়ে গেছে নালিতাবাড়ির নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসী ভিটা ব্রিজ। এ সময় শিশুসহ কয়েকজন স্রোতে ভেসে গেলেও প্রাণে বেঁচেছেন সবাই। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতি সদরের বিভিন্ন এলাকা। তলিয়েছে রাস্তাঘাট, বাজার। পানিতে ডুবেছে নালিতাবাড়ি উপজেলার নিচু এলাকাও। তলিয়েছে রাস্তাঘাট, বাজার। পানিতে ডুবেছে নালিতাবাড়ি উপজেলার নিচু এলাকাও। তলিয়েছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বন্যায় এসব এলাকা প্লাবিত হয়। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে নদী খননের পাশাপাশি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। প্রতি বছরে বন্যা হয়, এইভাবে আমাদের অনেক ক্ষতি হয়। ফসলি জমি ক্ষয়ক্ষতি হয় এবং এই ঝিনাইগাতি বাজারের আশেপাশে যে যারা বসবাস করে তাদের ঘরে পানি উঠে যায়। সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে এই মহারশী নদী খনন এবং নদীর স্থায়ী টেকসই একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। প্রবল বেগে নামছে পাহাড়ি ঢলের পানি। প্লাবিত হচ্ছে একের পর এক জনপদ। ঢলের পানিতে তলিয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। বিভিন্ন স্থানে ভাঙছে নদ নদীর পার।
উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা। ডুবেছে জমির ফসল। এছাড়া রংপুর অংশের তিস্তা নদীর অন্তত 20টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এদিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়কের কিছু অংশ। ভাঙন কবলিত এলাকা দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল, বিকল্প পথে চলছে গাড়ি। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদ হাসান, যমুনা নিউজ। সরকারি কাজে গতিশীলতা আনতে এখন থেকে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। দায়িত্ব গ্রহণের পরপরই পরীক্ষামূলকভাবে দেশের 13 জেলায় সামাজিক নিরাপত্তার এই কর্মসূচি চালু করে সরকার। এখন চলছে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। সচিবালয়ে নিজ দপ্তরে এ নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টদের সাথে। বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। চলমান স্বাস্থ্যসেবা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বৈঠক করেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি কাজের গতি ও জবাবদিহিতা বাড়াতে এখন থেকে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের মাঠ থেকে শুরু করে সচিবালয়ের কাজের তদারকি জোরদার করতেই তার এই নতুন উদ্যোগ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবো। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার সরকার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ের চেতনা ৭১-এর তথাকথিত চেতনার মতো নয়, তাই জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে রাজধানীতে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাইয়ের রক্তাক্ত জুব্বা সেমিনারে নাহিদ বলেন, আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করেছে, গুম খুনের মাধ্যমে কায়েম করেছিল আধিপত্যবাদের রাজত্ব। তিনি আরও বলেন, দেশের যে কোনো সংকটে শিক্ষার্থীরা প্রয়োজনে আবারও রাজপথে থাকবে। জুলাইয়ের কারণেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আসতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে বলে অভিযোগ করে নাহিদ বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি, ২৬-এর নির্বাচন হয়েছে ২৪-এর আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষার উপর। সরকারকে কোনো রকম গড়িমসি না করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। সেমিনারে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাইয়ের চেতনার সাথে যারা বেইমানি করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না, শাপলার চেতনা, অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনা, অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বর্তমানে সংসদে এনসিপির ৬টি আসন রয়েছে, শীঘ্রই এ সংখ্যা ১৬০-এ পরিণত হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিকেলে পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশের পরিবর্তন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের হাত ধরে আসেনি, বরং পরিবর্তন এসেছে যখন
সকল মানুষ রাস্তায় নেমেছে। তাই যখন সর্বস্তরের মানুষ চাইবে তখনই এনসিপি সংসদে 160টি আসন পাবে। এ সময় হাসনাত আব্দুল্লাহ জেলা এনসিপির সদস্য সচিব মইনুল হোসেন মুন্নাকে পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করেন। এই পরিবর্তন তখন এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত এই সরকার যদি টিকে থাকে। 3 জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে 2022 সালে মাগুরার শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায়ে একজনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা। এদিকে 3 বছর আগে চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চট্টগ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের বহুল আলোচিত মামলায় মূল আসামি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সালের 16 মার্চ মাগুরা শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। ঘটনার প্রায় 4.5 বছর পর রায় ঘোষণা হলো আলোচিত মামলাটির। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেজারুর রহমান শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসান শেখ কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ করা হয় 2022 সালের 16 মার্চ শ্রীপুর উপজেলা শ্রীকোল গ্রামের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসানকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করে পরিবার। তদন্ত শেষে হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন আদালত। ভিকটিমের গায়ে একটা ছোট্ট লোম ছিল, সেই লোমটা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে এই লোমটা হাসানের। তাহলে মহিলাকে ওই বেলেট দিয়ে হত্যা করেছে এটা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য এই আসামির মৃত্যুদণ্ড আদালত দিয়েছে। হাইকোর্টে তারা আপিল করবে বলে ফিরিয়াদ করতে দরখাস্ত করছে, সেইটা লানেট কোর্ট মঞ্জুর করছে। চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ 2023 সালে জীবননগরের গোয়ালপাড়া গ্রামের 3য় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুনকে আসামি আবুল কৌশলে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় মামলা করে পরিবার। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আসামি। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মতে আদালত সন্তুষ্ট হয়ে আজকে আসামি আবুল হোসেন এলাইস ফটিকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এই রায়ে বাদী তথা রাষ্ট্রপক্ষ এই মামলার ন্যায় বিচার পেয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের বহুল আলোচিত মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় উল্লেখ করা হয় 2023 সালের 21 মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে প্রতিবেশী রুবেল 10 বছর বয়সী আবিদা সুলতান আয়নীকে একটি বাসায় ডেকে নেয়। সেখানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে আবিদাকে। পরে মরদেহ একটি ডোবায় ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও 24 জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক। 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সর্বশেষে এটা পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে যে একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। তিনি ধর্ষণের চেষ্টা করেছেন এবং লাশ হত্যা করে গুম করেছেন। রায় সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার, তবে দাবি দ্রুত রায় কার্যকরের। জারিন অর্নি, যমুনা নিউজ। আগামী ডিসেম্বরেও 3rd টার্মিনাল পুরোপুরি চালু হচ্ছে না। সরকারের মন্ত্রীরা 16 ডিসেম্বর চালুর ঘোষণা দিলেও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বলছেন জাপানি কোম্পানির সাথে চুক্তিসহ অন্যান্য কাজ ঠিক থাকলে আংশিক এলাকায় স্বল্প পরিসরে চালু হতে পারে বহুল আকাঙ্ক্ষিত 3rd টার্মিনাল। বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। নির্মাণ কাজ শেষ হয়েছে আরও প্রায় 3 বছর আগে। টার্মিনালটি নির্মাণের জন্য নেয়া ঋণের কিস্তিও দেয়া শুরু হয়েছে, কিন্তু টার্মিনালটি যারা চালাবেন সেই জাপানিজ কোম্পানিগুলোর জোট বা কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের মন্ত্রী পর্যায়ের কয়েক দফা বৈঠকের পরও চুক্তি স্বাক্ষরে সমঝোতা হয়নি। কিন্তু হয়তোবা
তবে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25% অথবা 20% বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা। চুক্তির পর টার্মিনালের বসানো যন্ত্রগুলোর দায়িত্ব নিয়ে সেগুলো চালিয়ে পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু করবে জাপানি কনসোর্টিয়াম। লোকবল নিয়োগ দিয়ে দেবে প্রশিক্ষণ। ক্যালিব্রেশনেই লেগে যাবে কয়েক মাস। এমন বাস্তবতায় 16 ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। আপ্রাণ চেষ্টা করছি এটাই 16 ডিসেম্বরকে যেন যে কোনো মূল্যেই হোক করা যায়, বাট ইট ইজ কাইন্ড অফ এ রিলে রেস। আমার হাতে একটা ব্যাটন আছে, জাপানিজদের হাতেও একটা ব্যাটন আছে, দুজনে মিলেই রিলে রেসটা শেষ করতে হবে। আমি যতই দৌড়াই না কেন, দুই পক্ষের সমন্বিত না হলে এটা সম্ভব না। তবে জাপানিজদেরকেও এই কথাটা সরকার পক্ষ থেকে হাই লেভেল থেকে বলে দেওয়া হয়েছে। তিনি জানান জাপানিজরা 31 জুলাই দরপত্র জমা দেবে, এরপর সিদ্ধান্ত। চুক্তি স্বাক্ষরের পর জানা যাবে পরবর্তী সম্ভাব্য তারিখ। এর আগে 2024 সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শেষ না হলেও ঘটা করে টার্মিনালের উদ্বোধন করেছিলেন। তখন এর নাম দেওয়া হয়েছিল সফট ওপেনিং। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর টিভি গেট এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর সুদীপ চন্দ্র দে। বিকেলে অফিস থেকে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনার পর সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বলেন, এই ঘটনায় প্রধানমন্ত্রী অবগত আছেন, পরিবারের পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়েছে। তার চিকিৎসার জন্য যা প্রয়োজন তাই করবে সরকার। হাসপাতালের পরিচালক জানান, টেন্ডার সংক্রান্ত জটিলতায় হামলার ঘটনা ঘটতে পারে। এসব বিষয়ে আগে থেকেই হাসপাতালের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানান তিনি। দিনে দুপুরে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা। যে কোনো ধারালো কোনো কিছু দিয়ে লম্বালম্বি একটা পোস্ট মেরেছে, 11 ইঞ্চির মতন, অনেক শিলি পড়তেছে, এখনো শিলি চলছে, আর ব্লিডিং বন্ধ হয়েছে। আপনার এমনিতে স্বাভাবিক সুস্থ আছে। সিসি ক্যামেরাতে ওদের ছবি দেখা গেছে, ছবি থেকে শনাক্ত করে পুলিশ তার কার্যক্রম করবে। আমাদের যে টেন্ডার সাইটটা উনি দেখে, তো আমরা ধারণা করতেছি যে এই টেন্ডার রিলেটেড কোনো রেস থেকে বা যারা হয়তো কাজ পায় নাই বা যাদের এখানে স্বার্থ সংশ্লিষ্ট, এটা আমরা ধারণা করতেছি যে ওখান থেকেই ওনার উপরে আক্রমণ। সাতক্ষীরায় নিখোঁজের পর তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর মরদেহ মিলল ঝালমুড়ি বিক্রেতার ঘরের ওয়ার্ডরোব থেকে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুন। সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত স্কুল ছাত্রীর নাম ফারজানা খাতুন। সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ফারজানা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানায় পরিবার। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা খোঁজ করতে গিয়ে স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়ার বাড়িতে যায়। সেখানে ঘরের ভেতর ওয়ার্ডরোব থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় ফারজানার মরদেহ। এদিকে খবর ছড়িয়ে পড়লে পুলিশের কাছ থেকে সুমাইয়াকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে প্রাণ হারায় সুমাইয়া, আহত হন কয়েকজন পুলিশ সদস্য। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এ সময় আন্দোলনরতদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে সরকারের সাথে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। আর এই আন্দোলনকে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভ হয়েছে কলকাতাতেও। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নিতে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এভাবেই একের পর এক টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তারপরও ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের উপর করা হয় লাঠিচার্জ। সোমবার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর যেন পরিণত হয় হাজারো শিক্ষার্থী এবং তরুণের মিলন মেলায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঠেকাতে যন্তর মন্তর ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলে দিল্লি পুলিশ। শত শত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী সদস্যদেরও। পুলিশ জানিয়েছে এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে আলোচনা সত্ত্বেও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির। যে সিস্টেমে চলছে পুরো দেশ, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে গেল 1 মাস ধরে আমরা কর্মসূচি পালন করে আসছিলাম। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে এতে অংশ নেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। ক্ষোভ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এবার ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে চায় আরএসএস। যেভাবে আরএসএস শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে চাইছে তা অসুস্থ রাজনীতি। তরুণদের ওপর টিয়ার গ্যাস ছোড়া কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। ভারতের তরুণদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আমি একজন ভারতীয়, এদেশের সন্তান হওয়ার কারণেই সেই দায়বদ্ধতা থেকে এই বিক্ষোভে অংশ নিয়েছি। সরকার যে অন্যায় করছে তার সামনে চুপ করে থাকার সুযোগ নেই। এদিকে দিল্লিতে চলমান কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে কলকাতাতেও। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারের জবাবদিহি নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিক্ষোভ কতটা রাজনৈতিক চাপ তৈরি করতে পারে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। টানা নবম রাতের মতো ইরানে জোরদার হামলা চালিয়েছে ওয়াশিংটন। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে অন্তত 5টি শহরে। আক্রান্ত হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বন্দরও। সেন্টকমের দাবি, জোরালো অভিযান চালানো হয়েছে আইআরজিসির মিলিটারি কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, মিসাইল ও ড্রোন লঞ্চিং সাইট ও কমিউনিকেশন নেটওয়ার্ককে টার্গেট করে। জোরালো জবাব দিয়েছে ইরানও। দেশটির পশ্চিমে আইআরজিসির হামলায় পতিত হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে জর্ডানের আকাবা বিমানবন্দরের মার্কিন বাহিনীর এয়ারক্রাফটে। আল আজরাক বিমান ঘাঁটিতে ধ্বংস হয়েছে কমপক্ষে 20টি হ্যাঙ্গার। হামলা হয়েছে কুয়েতেও, ক্ষতিগ্রস্ত একাধিক অস্ত্র ডিপো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।